জিয়া সাহেবের সাথে একটা সম্পর্ক হয়ে গেল। জিয়া সাহেবকে তখন আমি বলি নাই যে কর্নেল আমার চৌধুরী সাহেবের সাথে আমার আলোচনা অলরেডি 2 মাস আগের থেকেই চলছে। 7ই মার্চের জন্য অপেক্ষা করলাম, মনে করলাম শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করবে, কিন্তু তিনি স্বাধীনতার ধারে কাছেও ছিলেন না। তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, বাংলাদেশের না। তিনি স্বাধীন বাংলাদেশ চায় নাই, এটাই হলো বাস্তবতা। এটা আমি পরে বলবো আপনাদেরকে। জিয়াউর রহমান সাহেবের সাথে আস্তে 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 আরো খোলাখুলি ভাবে আলাপ শুরু করলাম। একদিন আমি জঞ্জুয়া সাহেবকে বললাম, আমি তো ভালো করে কোয়ার্টার মাস্টারের কাজগুলি বুঝি না, আপনি আমাকে একটু বুঝিয়ে দিতে হবে। বলতে আমার কি এটা সময় আছে নাকি এটা বুঝিয়ে দেওয়ার জন্য? তুমি জিয়ার কাছে যাও। আমার তো উদ্দেশ্য ছিল জিয়া সাহেবের কাছে যাওয়া। উনি আমাকে বললেন জিয়া সাহেবের কাছে যাও। তো জিয়া সাহেবের কাছে গিয়ে আমি বইটা বড় বালামটা খুলে হাতে আঙুল দিয়ে লাইনে লাইনে দেখাতাম আর দুজনে কথা বলতাম। এছাড়াও মাঝে মাঝে উপরে 3 তলায় বাথরুম ছিল, উনি বাথরুমে ঢুকতেন, কিন্তু কোনো প্রস্রাব করতেন না। বাথরুমে ঢুকে দরজাটা একটু ফাঁক রাখতেন, আমি বাইরে দাঁড়িয়ে থাকতাম। এমন মনে হয় যেন একজনে প্রস্রাব করতেছে, আরেকজনে যাওয়ার জন্য অপেক্ষায় আছে। এইভাবে আমরা দুজনে কথা বলতাম। নিয়মিত আমাদের মধ্যে একটা আলাপ আলোচনা ছিল। ফাইনালি 18ই মার্চ শেখ মুজিব যখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করল না, জিয়াউর রহমান সাহেব, আমি এবং কর্নেল আমার চৌধুরী, এই প্রথমবার আমরা 3 জন একসাথে মিলিত হলাম এবং চূড়ান্ত একটা পরিকল্পনা করলাম কিভাবে কি করব। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্ব দেওয়া হলো, তারা 20 বেলুচ রেজিমেন্টকে দমন করবে, আর আমরা যে কোনো অবস্থার জন্য 8ম বেঙ্গল রেজিমেন্ট প্রস্তুত থাকবো। পরবর্তী পর্যায়ে অবশ্য ইপিআর এর সাথে আমাদের কিছু কিছু কথা হয়েছিল, কিন্তু ইপিআর সেভাবে অ্যাক্টিভ ছিল না। শর্টকাট করার জন্য, কারণ দীর্ঘক্ষণ যাবৎ ক্যামেরাম্যানেরা অধৈর্য হয়ে বসে আছে, তারা তাদের খোরাক পায় নাই। তারা আসছিল অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধের গল্প শোনার জন্য, সেটা পায় নাই। আপনারা কয়েক কোথায় ছিলেন পোস্টিং, ওইটাই তারা শুনেছে। ফাইনাল কথাগুলিতে আসি। 25শে মার্চ, এর আগে কিন্তু প্রায় প্রত্যেক ঘরে ঘরে বাংলাদেশের পতাকা উত্তোলন হয়েছিল। তখন বুঝলাম জনগণ আমাদের থেকে আরো অগ্রগামী, তাহলে আমাদের বুঝতে অসুবিধা ছিল না। এখন যদি আমরা বিদ্রোহ করি, আমরা একা থাকবো না। 24 তারিখে তৎকালীন মেজর খালেদ মোশাররফ, তিনি আসছিলেন চট্টগ্রামে। তিনি পাকিস্তান থেকে আসছিলেন, তার গাড়ি আসছিল বাই শিপে। ওই গাড়ি কালেকশন করার জন্য তিনি আসছিলেন। আসার পথে তিনি 8ম বেঙ্গল রেজিমেন্টে আসেন। আমার সাথে এবং তৎকালীন মেজর জিয়ার সাথে একান্ত বৈঠক হয়। খালেদ মোশাররফ সাহেবকে আমরা বলে দিয়েছিলাম যে আমরা বিদ্রোহ করছি, আপনি 4 বেঙ্গলে যান এবং প্রস্তুতি গ্রহণ করেন, বিদ্রোহ আমরা করবই। যেদিন আমরা বিদ্রোহ করব, 25 তারিখ বিদ্রোহ হওয়ার কথা, ওই দিন সবাইকে, প্রত্যেকটা অফিসারকে আলাদা আলাদা গ্রুপ করে জঞ্জুয়া সাহেব বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিলেন। আমি শর্টকাট করতেছি, এখানে আরো অনেকগুলি কথা আছে, ট্রেনের কথা আছে, এগুলি সময় নষ্ট হবে। জঞ্জুয়া সাহেব সবাইকে পৃথক করে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন। তখন আমার মনে হলো যেন আজকে রাত্রে এই ঘটনাটা ঘটবে, সবাইকে পৃথক পৃথক জায়গায় হত্যা করার জন্য এই ব্যবস্থাটা করা হচ্ছে। কিছুক্ষণ আগে ব্রিগেডিয়ার জেনারেল সাদেক বলছিলেন, জঞ্জুয়া সাহেব বললেন, এবার আমরা নতুন ধরনের একটা বক্সিং কম্পিটিশন করব। সবসময় তো বক্সিং কম্পিটিশন উপরে হয়, এবার মাটির নিচে হবে। তিনি 6 ফিট গর্ত করে 24 ফিট বাই 24 ফিট বিরাট আমাদের জন্য একটা কবর খোদাই করে রাখলেন। অর্থাৎ আমাদেরকে মারার পরে এখানে কবর দেওয়া হবে। তিনি এটা বক্সিং রিং বানালেন মাটির নিচে। 25 তারিখ রাত্রে যখন বিভিন্ন জায়গায় সবাই চলে গেল, আমি নিজেই কোয়ার্টার মাস্টার হিসেবে আমার দায়িত্ব, আমার তো কোনো টুলস নাই, আমি নিজে গিয়ে ডিউটি অফিসারের দায়িত্ব নিলাম। কিছুক্ষণ পরে দেখি লেফটেন্যান্ট আজম, পাঞ্জাবি অফিসার, সে এসে বললো, স্যার আমি অ্যাসিস্ট্যান্ট ডিউটি অফিসার। আমাদের কি অ্যাসিস্ট্যান্ট ডিউটি অফিসারের কোনো পদ তো পাকিস্তান আর্মিতে নেই, তুমি কোত্থেকে আবার অ্যাসিস্ট্যান্ট ডিউটি অফিসার? তখন বুঝে গেলাম ও আমাকে মারার জন্য ওকে ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, আমি ওকে খুব একটা
সুন্দরভাবে বসতে দিলাম। টেলিফোন আসলে দেখি তার আগ্রহটা বেশি টেলিফোন রিসিভারটা ধরার জন্য। তা আমি টেলিফোনটা বললাম যে তুমি টেলিফোনটা তুমিই ধরবে, আমি আর টেলিফোন ধরবো না, তুমি কাজটা করো। এই করে করে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পরে আমি তখন ওকে বললাম